যেই শাকিব খানকে নিয়ে ফেসবুকে নিয়মিত ট্রোল করতে শিক্ষিত অডিয়েন্স, তারাই এখন মাল্টিপ্লেক্সে গিয়ে শাকিবের সিনেমা দেখছে নিয়মিত। এটার থেকে বড় সাকসেস আর কি হতে পারে? তার ঠিক পরে শাকিব দিলেন আরেকটি ম্যাচ, মুক্তি পেল বরবাদ। বরবাদ বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি। এই ক্ষেত্রে একটা বক্তব্য আছে, মানুষের মাঝ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য। আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেগাস্টার শাকিব খান ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হিস্ট্রি ক্রিয়েটর। ইয়েস, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেগাস্টার শাকিব খান হিস্ট্রি তৈরি করে। তার ভক্তরা তাকে নানাভাবে দেখেছে। মানে আজ থেকে 5-7 বছর আগে শাকিব খান যে ছিল, সেই শাকিব খান আর এখন নেই। সে পুরোপুরি নিজেকে চেঞ্জ করেছে। মানে বলা বলি কথা কি, ফিল্ম ইন্ডাস্ট্রিও যেমন সময়ের তালে তালে চেঞ্জ হয়েছে, মেগাস্টার শাকিব খানও কিন্তু তাকে পরিবর্তন করার চেষ্টা করেছে এবং পরিবর্তন করেছে। তো সে কতটা পরিবর্তন করেছে সেরকমই একটা কন্টেন্টের ওপর আজকে আমি রিয়াকশান দেব। এরকমই একটা কন্টেন্ট পোস্ট হয়েছে কথা হোক অহেতুক এই ইউটিউব চ্যানেলে, যে টাইটেলটা হচ্ছে শাকিব খান নিজেকে বদলে ইন্ডাস্ট্রিকে দিল এক নতুন রূপ। এই ভিডিওটার রিয়াকশান আমারই একটা ভিউয়ার্স দেখতে চেয়েছে, খুব রিকোয়েস্ট করেছে, সেই কারণে তার উদ্দেশ্যে এই কন্টেন্টটা বানানো। চলো তাহলে আর বেশি কথা বলবো না, রিয়াকশনটা দেয়া যাক, তারপর আবার কথা হচ্ছে। দিন বদলে যে হাওয়াটা আমাদের ইন্ডাস্ট্রিতে লেগেছে সেটা নিয়ে আমাদের চ্যানেলে বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছি। এই দিন বদলের হাওয়াতে মেহজাবিন চৌধুরী প্রেমের নাটক বাদ দিয়ে দুর্দান্ত ডার্ক এবং চ্যালেঞ্জিং কিছু প্রজেক্টে কাজ করেছেন। সেই হাওয়াতে আফরান নিশো সেই চিরাচরিত রোমান্টিক নায়কের ইমেজ ভেঙে করেছেন দাগি, সুরঙ্গ, পুনর্জন্মের মতো ইন্টারেস্টিং প্রজেক্ট। তবে এই হাওয়া অপূর্বকে 1-2 বার ছুঁয়ে আবার চলে গিয়েছে অনেক দূরে। না হলে এই 2025-এ এসে হাউস সুইটের মতো প্রজেক্ট কিভাবে তার মতো একজন অভিনেতা করতে পারে সেটা তিনিই জানেন, আমরা জানি না। এই যে দিন বদলের এই হাওয়াটা এটা আরেকজনের গায়েও খুব ভালোভাবেই লেগেছে এবং এই হাওয়া গায়ে লাগিয়ে তিনি ইন্ডাস্ট্রিতে একের পর এক তাণ্ডব দেখাচ্ছেন। তিনি আর কে হতে পারেন? বাংলাদেশি কমার্শিয়াল সিনেমার বিগেস্ট সুপারস্টার। এই লোকটা দারুণ। তার যে পজিটিভ একটা পরিবর্তন শুধু অভিনয় না, ড্রেস আপ থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ সহ অসংখ্য ছোট ছোট জিনিসে তার পরিবর্তনটা লক্ষণীয়। এবং আমরা একটা কথা বারবারই বলেছি, একটা ইন্ডাস্ট্রিকে উন্নতি করতে হলে ইন্ডাস্ট্রির সুপারস্টারদের আধুনিকায়ন করতে হবে, কারণ সুপারস্টাররাই বলে দর্শক আনেন, তাদের সাহায্য ছাড়া সেটা সম্ভব না। ফাইনালি উই ক্যান সে সবসময় একটা দর্শক যখন একটা কোনো ফিল্ম দেখে তখন কিন্তু ডাইরেক্টরকে দেখে আসে না, সে হিরোকে দেখে আসে। তো হিরোর মধ্যে যদি পরিবর্তন না হয়, হিরো যদি নিজেকে পরিবর্তন না করতে পারে, তাহলে কিন্তু সে হিরো সুপারস্টার হয় না, ঠিক আছে, মেগাস্টার হয় না। ভাই নিজেকে তাল বদলের সঙ্গে সঙ্গে বা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হয়। দর্শক কি চাইছে সেটাকে তাকে মেলে ধরতে হবে দর্শকের সামনে, যেটা শাকিব খানের মধ্যে আমরা লক্ষ্য করেছি। অ্যান্ড আফরান নিশো কিন্তু অনেক পরিবর্তন করেছে নিজেকে। চলো আগে দেখা যাক যে শাকিব খান এতদিন পরে এখন মডার্ন সিনেমাতে পা রেখেছেন এবং তিনি রীতিমতো তাণ্ডবই দেখাচ্ছেন। আজকে থেকে 10-15 বছর আগের ইন্ডাস্ট্রির দিকে যদি তাকান তাহলে একটা জিনিস দেখবেন, সেটা হলো বাংলা কমার্শিয়াল সিনেমার অবস্থা তখন জঘন্য। শিক্ষিত অডিয়েন্স যারা মাল্টিপ্লেক্সে 400-500 টাকা দিয়ে সিনেমা দেখে নিয়মিত, তারা জীবনেও সেই বাংলা কমার্শিয়াল সিনেমা দেখতেন না। শাকিব খানের ক্যারিয়ার নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি ইতিমধ্যে, সেখানে বিস্তারিত কথা বলেছি কিভাবে বাংলা সিনেমা অশ্লীলতার চক্করে পড়েছিল এবং সেখানে এটাও বিস্তারিত বলেছি যে এই যে ঢাকায় চলচ্চিত্র জগৎ কিভাবে ধ্বংসের মুখে পড়েছিল এই অশ্লীলতার কারণে। সেই ভয়াবহ দুর্দিনে সেই ঢাকায় চলচ্চিত্রে একমাত্র একজন নায়ক ইন্ডাস্ট্রির হাল ধরে রেখেছিলেন, আর সেই নায়ককে আর বলে দেওয়ার দরকার নেই। ঢাকার শাকিব খান এখন খুবই করুণ। এই চলচ্চিত্র তখনই ঠিক হবে যখন সরকার খুব কঠোর পদক্ষেপ নেবে। এই চলচ্চিত্রটাকে অ্যাকচুয়ালি ধ্বংস করছে কিছু অসাধু ব্যবসায়ী। এখন হয়েছে কি যে রেগুলার নায়ক ছিলেন যার সিনেমাতে ইনভেস্ট করলে সেই সিনেমা লাভ দিত। সব সিনেমায় লাভ দিত তা না, তবে কারো সিনেমা লাভ দিলে সেটা শাকিব খানের সিনেমায় হওয়ার চান্স বেশি ছিল। তাই ইনভেস্টররাও সবাই শাকিবের পেছনে টাকা খরচ করতেন। তবে এখানে একটা দুঃখজনক সত্য হলো, শাকিব খান ইন্ডাস্ট্রির হাল ধরে রাখলেও সেই ইন্ডাস্ট্রির অবস্থা ছিল জঘন্য। বাংলা কমার্শিয়াল সিনেমার নাম শুনলে শিক্ষিত সমাজ নাক সিটকাতো, এন্ড রাইটফুলি সো। সেটার জন্য তাদের দোষও দেওয়া যায় না। আমরা যে দুজন চ্যানেল চালাই, 2013-14 সালের দিকে শাকিব খানের কিছু সিনেমা দেখার চেষ্টা করেছিলাম হলে গিয়ে। সেটার এক্সপিরিয়েন্স ছিল জঘন্য থেকেও জঘন্য। প্রথমত আমরা অভ্যস্ত মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে, এক্সপেরিমেন্টের জন্য শাকিব খানের সিনেমা দেখতে যেতে হয়েছিল সিঙ্গেল স্ক্রিনে, এবং সিঙ্গেল স্ক্রিনের অবস্থা তো বাংলাদেশে মাশাআল্লাহ এসি নেই, সিনগুলোর অবস্থা জঘন্য, সেটার অডিয়েন্সের অবস্থা তার থেকেও খারাপ, হলের স্ক্রিনের অবস্থা আরো জঘন্য, সাউন্ড সিস্টেম বাজে। এই সব ভাই আজকে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। ভাই যদি না চেঞ্জ হতো, সেই আগের মান্দাত আমলের ঘিসিপিটি যদি স্টোরি নিয়ে আসতো, ভাই শুধু ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এরকম মাল্টি কমপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলোর অবস্থা কিন্তু পুরো টাইট হয়ে যেত, পুরো টাইট হয়ে যেত। তবে হ্যাঁ, পরিবর্তন হচ্ছে, আলাদাই একটা মোড় নিচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।
যেভাবে আমরা নতুন নতুন তাণ্ডব, বরবাদ, তুফান, যে মাস ফিল্মগুলো আমরা দেখছি, যেগুলো অডিয়েন্স চায়, ভাই আলাদাই লেভেলের কিন্তু আসছে ফিল্ম ইন্ডাস্ট্রি। কিছু চেয়েও বেশি বাজে ছিল যেই সিনেমাটা দেখতে গিয়েছিলাম সেটা। 2013-14 সালে আশেপাশের ইন্ডাস্ট্রিগুলো কই পৌঁছে গিয়েছিল আর আমাদের ইন্ডাস্ট্রি কই পড়েছিল সেটা দেখে কষ্টের হাসা ছাড়া আর কোনো উপায় ছিল না। কস্টিউম, সেট ডিজাইন, ডায়লগ রাইটিং, ডিরেকশন থেকে শুরু করে সবকিছুই থার্ড ক্লাসেরও নিচে ছিল। শুধু একটা জিনিস দেখে অবাক হয়ে গিয়েছিলাম, সেটা ছিল শাকিব খানের অভিনয়। এই যে এত বাজে ডিরেকশন, এত বাজে রাইটিং, এত বাজে সবকিছু, তার মাঝেও আমাদের মনে হয়েছিল শাকিব খান তার জায়গা থেকে যতটুকু পারছেন, আমি বলবো না যে তিনি একেবারে ফাটিয়ে দিয়েছেন, তবে তার মধ্যে ভালো অভিনয়ের গ্লিমস ছিল, যদিও সেখানে ভালো অভিনয় করবার কোনো সুযোগই ছিল না। সেখানে সিনেমার ডিরেক্টররাই অভিনয়ের মাত্রাটা বুঝে না, সেখানে অভিনেতাকে দিয়ে কি অভিনয় তুলে আনবেন। তারপরে মনে হয়েছিল শাকিব খানের একটা চেষ্টা আছে, তাকে প্রপার গাইডেন্স, প্রপার ডিরেকশন দিলে সত্যিই ভালো কিছু হয়তো করতে পারবেন। তারপর আবার বাংলা কমার্শিয়াল সিনেমা থেকে কয়েক হাজার মাইল দূরে চলে গেলাম আমরা। এক্সপেরিয়েন্সের কথা মাথায় রেখেই বাংলা কমার্শিয়াল সিনেমা দেখার সকল আগ্রহ মুছে ফেলে দিলাম। আর এক্সপেরিয়েন্সের দরকার নাই ভাই। দেশে তখন আয়নাবাজির মতো কমার্শিয়াল সিনেমা চলে এসেছে। আর্ট আর কমার্সের দুর্দান্ত এক মিক্সচার ঘটিয়েছেন অমিতাভ রেজা সেখানে। শিক্ষিত অডিয়েন্স চলে গিয়েছে হলে সিনেমা দেখতে। সিনেমা মোটামুটি ওটিটি প্ল্যাটফর্মে দেখছে। একই সময়ে অজ্ঞাতনামার মতো একটা মাস্টারপিস মুক্তি পেল হলে, যদিও সেটা বেশি দিন হলে টিকতে পারেনি কোনো একটা কারণে। 7 দিনের মাথায় হল থেকে নেমে গিয়েছিল। তবে সিনেমা ছিল দুর্দান্ত। কমার্শিয়াল সিনেমা নিয়ে আর শিক্ষিত দর্শক এত বদার ছিল না। তবে সেই আয়নাবাজি এবং অজ্ঞাতনামার ঠিক পাশাপাশি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। 2016 এর সময়ের ঘটনা সেটা। সোশ্যাল মিডিয়ায় তখন উত্থান ঘটেছে বলা চলে। আমাদের দেশে আস্তে আস্তে জনসংখ্যার বড় একটা অংশ সোশ্যাল মিডিয়া চালানো শুরু করেছে। সেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটা সিনেমার ট্রেলার খুব সাড়া ফেললো। সিনেমাটার নাম ছিল শিকারি। ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনা একটা সিনেমা। এই সিনেমার ট্রেলার দেখে তো বাংলাদেশের শিক্ষিত অডিয়েন্স হতবাক হয়ে গেল। শাকিব খানকে যে এত স্মার্টলি প্রেজেন্ট করা যায় সেটা বাংলাদেশের মানুষ জানতোই না বলতে গেলে। সে 80-90 এর দশকের থার্ড ক্লাস কস্টিউম সেখানে শিকারি সিনেমার পোস্টার থেকে শুরু করে প্রতিটা লুকে, কস্টিউমে, মেকআপ, হেয়ার স্টাইল এত দুর্দান্ত এবং স্মার্ট ছিল যে মানুষ পুরো অবাক হয়ে গিয়েছিল। এবং এই সিনেমার ডাইরেক্টরদের মাইন্ডসেট বদলাতে হবে, ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো বদলে যাবে। ট্রেলার দেখে মানুষজন আরো একটা জিনিস বুঝলো, সেটা একটু আগে বলেছিলাম। সেটা হলো ভালো পরিচালকের হাতে পড়লে এটা বোঝা যায় যে শাকিব খান বেশ ভালো একজন অভিনেতা। শিকারি কমার্শিয়াল সিনেমা হলেও সেই স্পেসেও শাকিব খুব মার্জিত, টোন ডাউন করা পারফরমেন্স দিয়েছেন। আমাকে ধরার ক্ষমতা আপনার পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের পুলিশের সাথে। এই শিকারি বলতে গেলে বাংলাদেশের শিক্ষিত অডিয়েন্সের চোখ খুলে দিয়েছিল। তবে তাতে যে ইমিডিয়েটলি ইন্ডাস্ট্রি পাল্টে গিয়েছিল সেরকম কিছু না। সেটা সব থেকে বড় কারণ ছিল রায়হান রাফি তখনও ইন্ডাস্ট্রিতে পা রাখেননি এবং ইন্ডাস্ট্রিতে তিনি বিগ শট হননি। শাকিবের ক্যারিয়ার সব থেকে পজিটিভ ইনফ্লুয়েন্স দিতে পেরেছেন এই রাফি। সেই গল্পে একটু পরে আসছি, আপাতত শিকারিতে ফিরে যায়। শিকারি মুক্তি পাওয়ার সিনেমাটা দেখলাম। খরাজ মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীর মতো শক্তিশালী অভিনেতার পাশাপাশি অভিনয় করেও শাকিব খান বেশ ভালো এবং সাবলীল একটা পারফরমেন্স দিয়েছেন। শাকিব খানকে নিয়ে তখন বেশ আগ্রহী হয়ে উঠেছিল তখনকার শিক্ষিত অডিয়েন্স। কিন্তু দুঃখের বিষয় হলো আবার যেই লাউ সেই কদুই। একের পর এক জঘন্য কমার্শিয়াল সিনেমা আসতে লাগলো তার। তবে সেটা দায়ভার আমরা তার থেকেও দেব ইন্ডাস্ট্রি তখন ভিশনারি ভালো কোনো পরিচালক তৈরি করতে পারছিল না। আর শাকিব খান তো এখানে চ্যারিটি করতে আসেননি যে তিনি সকল প্রকার কমার্শিয়াল সিনেমা বাদ দিয়ে দেশ ও মানুষের উন্নতির জন্য নিজেকে বিলিয়ে দেবেন। তিনি তার কাজটাই করতে লাগলেন। তাকে যেসব সিনেমা অফার করা হচ্ছিল তিনি সেগুলোই করছিলেন। তবে সেসব সিনেমার মাঝে সত্তা সিনেমাতে তার অভিনয় বেশ ভালোই ছিল। তিনি তার মতো সিনেমাটা করেছিলেন। তার ঠিক পাশাপাশি ইন্ডাস্ট্রিতে তখন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছিল, সেটা হলো রায়হান রাফির আগমন। ইউটিউবে বেশ কিছু শর্ট ফিল্ম বানিয়ে তখন জাজ মাল্টিমিডিয়ার নজরে এসেছিলেন তিনি। জাজ মাল্টিমিডিয়া থেকে তাকে বলা হলো পোড়ামন 2 সিনেমাটা পরিচালনা করতে। রাফির ফিল্ম মেকিং জার্নির ঘটনাটাও আবার খুবই ইন্টারেস্টিং। রাফির জার্নিটা নিয়ে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। সেখানে বিস্তারিত বলেছি কিভাবে তিনি ফিল্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সেই সব বিস্তারিত এখানে আর বলছি না, শুধু এইটুকু বলি রাফির ফিল্ম মেকিং এর শুরু হয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠতম পরিচালক তারেক মাসুদের হাত ধরে। তারেক মাসুদ বাংলা সিনেমায় যে ধরনের সিনেমা দিয়েছেন তার কাছে যেতে পেরেছেন খুব কম কয়েকজন পরিচালকই। তার যে চিন্তা, তার সিনেমার যে ভিজুয়াল, ফিলোসফি, সাউন্ড ডিজাইন সেগুলো ছিল একদম ওয়ার্ল্ড ক্লাস। তার বানানো মাটির ময়নার জন্য তিনি কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট সেকশনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিফরেস্কি আন্তর্জাতিক সমালোচকদের পুরস্কার পেয়েছেন। এই মানুষটার সংস্পর্শে যদি একজন তরুণ পরিচালক যেতে পারে, তিনি আর যাই বানান আমাদের তখনকার ঢাকা ইন্ডাস্ট্রির মতো গার্বেজ বানাতে পারবেন। সেটা সম্ভব হওয়ার কথা নয়। রাফি সেটা প্রমাণও করলেন তার সিনেমা দিয়ে। তিনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি নিজে এই ধরনের ক্লাসি আর্টসে সিনেমা বানাতে চান সেটা তিনি বানাবেন ক্যারিয়ারের অনেক পরে। আপাতত তার দরকার এমন একটা সিচুয়েশন যেন প্রডিউসাররা তার উপর আস্থা রাখতে পারে। তিনি সেই প্রডিউসারদের গল্পগুলো সেরকম ভাবেই বলবেন যেরকম ভাবে প্রডিউসাররা চান, তবে সেখানে তার কিছু একটা সিগনেচারও থাকবে, নিজস্বতা। তিনি একে একে পোড়ামন 2, দহন, দামালের মতো সিনেমা বানিয়ে একটা টেকনিক্যাল সিনেমাতে হাত দিয়েছিলেন, যেটা আমাদের ব্যক্তিগত মতামতে তার এখন পর্যন্ত বেস্ট কাজ। সেটা হলো সুরঙ্গ। সুরঙ্গর কাহিনী আমাদের তেমন একটা একেবারেই পছন্দ না, তবে সুরঙ্গ টেকনিক্যালি খুবই সলিড একটা সিনেমা ছিল। সুরঙ্গ আবার আফরান নিশোরও প্রথম সিনেমা ছিল। সুরঙ্গতে রাফি বাংলাদেশি সিনেমার টেকনিক্যাল সাইডটাকে ভালো রকম পুশ করেছিলেন। বক্স অফিসে সুরঙ্গ দুর্দান্ত ব্যবসা করেছিল। যে কোনো ইন্ডাস্ট্রিতে একজন পরিচালক
পরিচালক যদি সফলতা পায় তখন তার ইচ্ছা স্বাভাবিকভাবেই হবে সেই ইন্ডাস্ট্রির বিগেস্ট সুপারস্টারের সাথে কাজ করবার। রাফিরও সেই ইচ্ছাটাই হলো। তিনি হাত বাড়ালেন শাকিব খানের দিকে। এবার ফিরি 2023 সালের শাকিব খানের দিকে। হঠাৎই একটা সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়ে গেল। সিনেমাটার নাম ছিল প্রিয়তমা। ভবঘুরে ছন্নছাড়া ধরনের এক চরিত্রের আভাস পাওয়া গেল পোস্টারটা দেখে। শাকিব ফ্যানরা তো অবশ্যই খুশি হলো এই পোস্টার দেখে। সাধারণ মানুষও বেশ আগ্রহের সাথে নড়ে চড়ে বসলো সিনেমাটার জন্য। অবশেষে সিনেমাটা মুক্তি পেল এবং বরাবরের মতো শাকিব তার জায়গায় দুর্দান্ত ছিলেন। তার অভিনয় ছিল চেয়ে দেখবার মতো। এই যে ব্যাপারটা একজন সুপারস্টারের জন্য কত বড় একটা ব্লেসিং। নরমালি সুপারস্টার এবং ভালো অভিনেতার কম্বিনেশন খুব কমই পাওয়া যায়। শাকিব খান ইন্ডাস্ট্রিতে এত বছর কাটানোর পর আমরা সবাই ভাগ্যবান যে শাকিবের ক্ষেত্রে আমরা বর্তমানে এটা পেয়েছি। প্রিয়তমা বক্স অফিসে দুর্দান্ত পারফরমেন্স করলো। এবার শাকিবের পালা ইন্ডাস্ট্রি বদলে দেয়া, হলে মানুষকে ফেরানো রায়হান রাফির সাথে কাজ করবার। একজন তারকা পরিচালক এবং ইন্ডাস্ট্রির বিগেস্ট সুপারস্টারের কম্বিনেশন দেখবার জন্য হা করে বসেছিল। সিনেমাটার টিজার মুক্তি পেল। এটা চোখ বন্ধ করে বলা যায় বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিজার ছিল সেটা। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব নামক শাকিবের স্পিচটা গুজবাম দেওয়ার মতো ছিল। মানুষ অধীর আগ্রহে হলে গিয়ে দেখলো সিনেমাটা। শাকিব খান একদম ফাটিয়ে দিয়েছিলেন যাকে বলে। তুফানের চরিত্র অসাধারণ ছিল। সিনেমার টেকনিক্যাল দিক যেমন সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, কালার, ব্যাকগ্রাউন্ড, মিউজিক সবই ছিল দুর্দান্ত। কিন্তু সিনেমার স্ক্রিপ্ট ছিল খুবই দুর্বল। এটা বলাই যায় যে রাফির সব থেকে দুর্বল স্ক্রিপ্ট সম্ভবত ছিল এটা। কিন্তু আবারও সেই একই জিনিস, শাকিব একাই টেনে নিয়ে গেলেন সিনেমাটিকে। সেই ওয়ান টেক অ্যাকশন সিনটা যেটা রাফি তৈরি করেছিলেন সেটাতেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন শাকিব। এতদিনে বাংলা শিক্ষিত অডিয়েন্স রীতিমতো ফ্যান হয়ে গেল শাকিব খানের। যে শাকিব খানকে নিয়ে ফেসবুকে নিয়মিত ট্রোল করতো শিক্ষিত অডিয়েন্স, তারাই এখন মাল্টিপ্লেক্সে গিয়ে শাকিবের সিনেমা দেখছে নিয়মিত। এটার থেকে বড় সাকসেস আর কি হতে পারে? তার ঠিক পরে শাকিব দিলেন আরেকটি ম্যাচ, মুক্তি পেল বরবাদ। বরবাদ বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল সিনেমা। এই ক্ষেত্রে একটা বক্তব্য আছে। মানুষের মাঝে মাঝে একটা ঢং দেখা যায় যে সিনেমা মুক্তির আগে বলা হয় প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়েছে সিনেমাতে, বিগ বাজেট সিনেমা হ্যান ত্যান, কিন্তু সিনেমাতে গিয়ে সেই খরচটা ভিজুয়ালি আর দেখতে পাওয়া যায় না। যদি ভিজুয়ালি দেখায় না যায়, আপনি 100 কোটি খরচ করলেও কোনো লাভ আছে? কিন্তু বরবাদ এই ট্রেন্ডটা পুরোপুরি ভেঙে দিয়েছে। বরবাদ দেখতে গিয়ে বোঝা গেল যে এই সিনেমার স্কেল আসলেই অনেক বড়। সিনেমার লোকেশন, প্রোডাকশন ডিজাইন, অ্যাকশন কোরিওগ্রাফি, সত্যিকার অর্থে খরচের বিষয়টা বোঝা গিয়েছিল। বরবাদকে এখন পর্যন্ত বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসের সবথেকে বিগেস্ট স্কেলে সিনেমা বলা যেতে পারে। তবে বরবাদের বেস্ট ব্যাপার সিনেমার স্ক্রিপ্ট, ডিরেকশন বা কোনো টেকনিক্যাল অ্যাসপেক্ট না। বরবাদের বেস্ট বিষয় হচ্ছে শাকিব খান। উনি পুরাই বিস্ট একটা পারফরমেন্স দিয়েছেন। বরবাদের ইনকামও ছিল দেখবার মতো। সর্বশেষ কথা বলা যাক রায়হান রাফি এবং তাণ্ডবকে নিয়ে। তাণ্ডবের টিজার মুক্তি পাওয়ার প্রায় সাথে সাথে দেখা হয়েছিল এবং এক কথায় তাণ্ডবের টিজার আমাদের দুর্দান্ত লেগেছে। তাণ্ডবের বিজিএম, লুক, শাকিব খান সবকিছুই অসাধারণ ছিল। ভাই শাকিব খানের লুক ভাই তাণ্ডবের মানে লেভেলের ভাই, পুরোই মাথা নষ্ট লুক এসেছে শাকিব খানের। চোখে দিয়ে আগুন বেরোচ্ছে ভাই। সাইকো লুকে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে। ও ওয়েলকাম টু দ্য শো। ভাই কি অ্যাক্টিং ভাই, কি অ্যাক্টিং। স্পেসিফিক্যালি শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ ছিল অসাধারণ। তাণ্ডবে নাকি 1-2টা বড় ক্যামিও চরিত্রও থাকতে পারে। দেখা যাক কি হয়। তাণ্ডব হলে দেখবার জন্য সত্যি আগ্রহী আমরা। এবার আসি একটু অন্য আলাপে। এটা জাস্ট আমরা যারা সিনেমা প্রেমী আছি তাদের শাকিব খানের প্রতি একটা রিকোয়েস্ট। উনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য যা করেছেন তা ক্যামিওতে আছে। শাকিব খান 2.0 কে নিয়ে আমরা সত্যি অনেক খুশি। তিনি যেরকম ওভার দ্য টপ কমার্শিয়াল সিনেমা করেছেন সেটা আরো 5-7 বছর কোন বাংলা সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যান, সেই শুভকামনা থাকলো তার জন্য। ভাই এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই বলা হয়েছে, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি আগে কি ছিল কিন্তু এখন কি হয়েছে, একটা ডাইরেক্টর ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিভাবে চেঞ্জ করতে পারে, একটা ডাইরেক্টর সুপারস্টার বা কোনো অ্যাক্টরের জীবনে কতটা এফেক্ট ফেলতে পারে সেটাই কিন্তু মনে হয়েছে। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মেগাস্টার শাকিব খান নিজেকে পরিবর্তন করেছে। ভাই প্রথমে যেসব সিনেমাগুলো দেখেছি সেগুলো কি ডাইরেক্টরের অভাব, ভালো মানসিকতার অভাব, সেরকম ডাইরেক্টর নেই। একঘেয়েমি সিনেমা তৈরি করে গেছে, কমার্শিয়াল মুভি তৈরি করে গেছে যেগুলো সবাই, কিন্তু পরিবর্তন এসেছে, একদম মাস মেঘা পরিবর্তন এসেছে রায়হান রাফি থেকে। ঠিক আছে, রায়হান রাফি এমন একটা ডাইরেক্টর পেলো ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে পুরো চেঞ্জ করে। তারপর মেহেদি হাসান বরবাদ নিয়ে এলো। আই থিঙ্ক ভবিষ্যতে আমরা আরও ঢালিউড ইন্ডাস্ট্রিতে ভালো ভালো ডাইরেক্টর পাবো যে ভালো একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তুলতে পারবে দর্শকদের সামনে। আই থিঙ্ক এটাই মনে হলো আগামী দিনে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবর্তন আসবে, আরও পরিবর্তন লক্ষ্য করতে দেখবো আমরা। ঠিক আছে, চলো আমার এই ভিডিওটা তো দারুণ লেগেছে, অনেক কিছু জানতে পারলাম। আই থিঙ্ক তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও। এই ধরনের কন্টেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট, সাইনিং অফ।